শেষের রাত্রি অন্তিম ভাগ। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হ্যাঁ যতীন, আজ রাত্রে থাকবেন, কিন্তু আমাকে যেন মিছিমিছি ঘুমের ওষুধ দেওয়া না হয়। দেখেছ তো, ওতে আমার ঘুম হয় না, কেবল কষ্ট বাড়ে। আমাকে ভালো করে জেগে থাকতে দাও। জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল। কাল সেই দ্বাদশী আসছে। কাল সেই দিনকার রাত্রের সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধহয় মনে নেই। আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই। কেবল তাকে তুমি 2 মিনিটের জন্য ডেকে দাও। চুপ করে রইলে কেন? বোধহয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল, এখন যাতে আমার মনে কোনো... কিন্তু আমি তোমাকে নিশ্চয় বলছি মাসি, আজ রাত্রে তার সঙ্গে 2টি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে। তাহলে বোধহয় আর ঘুমোবার ওষুধ দিতে হবে না। আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলেই এই 2 রাত্রি আমার ঘুম হয়নি। মাসি, তুমি অমন করে কেঁদো না। আমি বেশ আছি। আমার মন আজ যেমন ভরে উঠেছে, আমার জীবনে এমন আর কখনোই হয়নি। সেই জন্যই আমি মনিকে ডাকছি। মনে হচ্ছে আজ যেন আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো। তাকে অনেক দিন অনেক কথা বলতে চেয়েছিলুম, বলতে পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করা নয়, তাকে এখনই ডেকে দাও। এর পরে আর সময় পাবো না। না মাসি, তোমার ওই কান্না আমি সইতে পারি নে। এতদিন তো শান্ত ছিলে, আজ কেন তোমার এমন হলো? ওরে যতীন, ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে। আজ আর পারছি নে। মনিকে ডেকে দাও, তাকে বলে দেব কাল রাতের জন্য যেন... যাচ্ছি বাবা। শম্ভু দরজার কাছে রইল, যদি কিছু দরকার হয় ওকে ডেকো। মাসি মনির শোবার ঘরে গিয়া মেজের উপর বসিয়া ডাকিতে লাগিলেন, ওরে আয়, একবার আয়, আয় রে রাক্ষসী, যে তোকে তার সব দিয়েছে তার শেষ কথাটি রাখ। সে মরতে বসেছে, তাকে আর মারিস নে। যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিয়া কহিল, মনি? না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন? একবার তোর বউ ঠাকুরনকে ডেকে দে। কাকে? বউ ঠাকুরনকে। তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল। সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি যখন আসিলেন, যতীন মনির কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন এক সময়ে বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মনি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল,
কোনো মতেই দরজা এতটুকুর বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারল না। মনি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলুম, কিন্তু এখানে তার জায়গা হলো না। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। ভাবিলেন, যতীনের জন্য মিথ্যা দিয়া যে একটুখানি স্বর্গ রচিতেছিলাম, সে আর টিকিল না। দুঃখ যখন আসে তাহাকে স্বীকার করাই ভালো। প্রবঞ্চনার দ্বারা বিধাতার মার ঠেকাইবার চেষ্টা করা কিছু নয়। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি, সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়। আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। আর জন্মে তুমি নিশ্চয় আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাবো? না হয় তোরই কোলে ছেলে হয়ে জন্ম হবে, সেই কামনাই কর না। না না, ছেলে না। ছেলেবেলায় তুমি যেমন সুন্দরী ছিলে, তেমনি অপরূপ সুন্দরী হয়েই তুমি আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। আর বকিস নে যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। ও তো একেলে নাম হলো না। না, একেলে নাম না। মাসি, তুমি আমার সাবেক কেলে। সেই সাবেক কাল নিয়েই তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ের দুঃখ নিয়ে আসবো, এ কামনা আমি তো করতে পারি নে। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো, আমাকে দুঃখ থেকে বাঁচাতে চাও। বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমি দুর্বল। সেই জন্যেই আমি বড় ভয়ে ভয়ে তোকে সকল দুঃখ থেকে চিরদিন বাঁচাতে চেয়েছি, কিন্তু আমার কি সাধ্য আছে? কিছুই করতে পারিনি। মাসি, এ জীবনের শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলুম না, কিন্তু এ সমস্তই জমা রইল। আসছে পারে মানুষ যে কি পারে তা আমি দেখাবো। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে কি ফাঁকি, তা আমি বুঝেছি। যাই বলো বাছা, তুমি নিজে কিছু নাওনি, পরকেই সব দিয়েছ। মাসি, একটা গর্ব আমি করব। আমি সুখের উপরে জবরদস্তি করিনি, কোনোদিন কথা বলিনি যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি। আমি সেই জিনিস চেয়েছিলুম যার উপরে কারো সত্ত্ব নেই। সমস্ত জীবন হাত জোর করে অপেক্ষায় করলুম। মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া করবেন। ওকে ও মাসি, ওকে? কই, কেউ তো না যতীন। মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে, আমি যেন। না বাছা, কাউকে তো দেখলুম না। আমি কিন্তু স্পষ্ট যেন। কিচ্ছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন। কয় রাত্রি এমন করে তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। না মাসি না, তুমি যেতে পারবে না। আচ্ছা বাচ্চা, আমি না হয় কোনটাতে গিয়ে বসছি। না না, তুমি আমার পাশেই বসে থাকো।
আমি তোমার এই হাত কিছুতেই ছাড়ছি নে, শেষ পর্যন্ত না। আমি যে তোমারই হাতের মানুষ, তোমার হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু, সেই ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো? মিথ্যা কথা, সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা, আমার তার কোনো দরকার নেই। আমি মরতে ভয় করি নে। মাসি, জমের চিকিৎসা চলছে, তার উপরে আবার সব ডাক্তার জড়ো করেছ কেন? বিদায় করে দাও, সব বিদায় করে দাও। এখন আমার একমাত্র তুমি, আর আমার কাউকে দরকার নেই, কাউকে না, কোনো মিথ্যাকেই না। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? আচ্ছা, তাহলে তুমি এই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা, শো বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনো আর একটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসবে। বাবা যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে, একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মনি এসেছে, তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মনি। মনি? সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলেছে বাপ আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয় যতীন, বউ তোর পায়ের উপর পড়েছে, ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে, এখন একটুখানি চুপ কর।